প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে কথা বলতে চাই না, কিন্তু না বলে কোনো উপায়ই নেই, বলা লাগেই। কারণ হইল, আমরা বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সবসময় জোরালোভাবে একটা কথা বলতেন, জনগণ যা চায় জনগণের দোহাই দিতেন। সব কথায় জনগণের ইচ্ছার প্রতিফলন করাই যেন ওনার কর্ম ছিল। এইভাবে সবসময় সে জনগণের কথা বলতেন। এখনও আমরা লক্ষ্য করতেছি যে অনেক রাজনীতিবিদ এবং আলোচক তারা জনগণের কথা বলে। এখন বিষয়টা হচ্ছে যে তারা একটা দাবি করতে পারে যে আমরা জনগণের প্রতিনিধিত্ব করি। আর একটা কথা প্রায় শোনা যায় যে দেশের 75% মানুষের প্রতিনিধিত্ব করে দুইটি বড় দল। তারা 75 থেকে 80% মানুষের প্রতিনিধিত্ব করে, এই কথাটাও শোনা যায়। আসলে এখানে একটা হিসাব নিকাশ আছে। আমি মূলত এই হিসাবটা উপস্থাপন করার জন্যই আপনাদের সামনে আসছি, যে আসলে এই হিসাবটা আমরা অনেকে করি না। আমিও কিন্তু মনে করতাম যে দেশের 40% ভোটার একটা দলের এবং আর একটা দলের 40%। এইটা হলো 2001 সালের নির্বাচনে আমাদের দেশের দুইটি বড় দল, এরা 40%, 80% ভোট পাইছে। তার মানে কিন্তু এনা যে এরা দেশের 80% মানুষের প্রতিনিধিত্ব করে। এখানে আমাদের একটা ভুল আছে। ভুলটা হইল 2001 সালে আমাদের দেশের মোট জনসংখ্যা ছিল 13,22,598 জন হইল জনসংখ্যা ছিল। কত? 13,05,00,000 জনসংখ্যা ছিল। সেখানে ভোটার ছিল 7,05,06,05 জন। অর্থাৎ লোকসংখ্যা ছিল 13 কোটি, 13.5 কোটির মতো। আবার ভোটটা কাস্ট হয়েছে মাত্র 7 কোটি। ভোটার সংখ্যা ছিল 7,05,00,000 ভোটার সংখ্যা, এবং ভোট কাস্ট হয়েছে 5,61,85,707 ভোট কাস্ট হয়েছে। এই যে 5,61,00,000 ভোট কাস্ট হয়েছে, এই 5,61,00,000 উপরে পার্সেন্টেজ ধরা হয়েছে। আপনারা যারা লাইফে আছেন একটু খেয়াল করবেন যে পার্সেন্টেজ ধরা হয়েছে কিন্তু মোট জনসংখ্যার উপরে না। মোট জনসংখ্যা হইল 13 কোটি, ভোট কাস্ট হয়েছে কত? 5,61,00,000 ভোট কাস্ট হয়েছে। এই 5,61,00,000 ভোটের ভিতরে দুই দল 80% পাইছে। তাতে তারা 2,24,00,000, 2.2 কোটি। এই 2.2 কোটি আর হইল 2.2 কোটি, মোট 4.5 কোটি মানুষের ভোট তারা পাইছে। ভোটার সংখ্যা হইল 7 কোটি, তারা ভোট পাইছে 4.5 কোটি মানুষের ভোট পাইছে দুইটা বড় দল। কিন্তু লোকসংখ্যা কিন্তু 13 কোটি, লোকসংখ্যা 13 কোটি। এই 13 কোটি মানুষের 40% না, কিন্তু 7 কোটি মানুষের 40-80%, দুই দল মিললে 80%। যদি 13 কোটি মানুষের আমরা হিসেব করি, তাহলে তারা দুই দল মিললে 40% মানুষের প্রতিনিধিত্ব করছে 2001 সালে। আজকে 2025 সাল।
এখন এই 2025 সালে 13 কোটি মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 কোটি 23 লক্ষ। তাহলে এই 2001 সাল থেকে আজকে 25 সাল, এই 24 বছরে যেই জনসংখ্যা বৃদ্ধি পাইছে তাদের ম্যান্ডেট কিন্তু এখানে কাউন্ট হয় নাই। সিরিয়াস একটা বিষয় কিন্তু, যে তাদের ম্যান্ডেট এখানে কাউন্ট হয় নাই। তাহলে তারা তখন সমস্ত মানুষের মধ্যে তারা দুই দল মিল্লা 40% মানুষের প্রতিনিধিত্ব, দুই দল মিল্লা 40% মানুষের প্রতিনিধিত্ব করত। আর এখন সেই জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 কোটির কাছাকাছি, 17 কোটি 23 লক্ষ। আদমশুমারিতে একটু ভিন্ন মত আছে, সে যাই হোক 18 কোটি আমরা ধরি। তো 18 কোটি লোক, আর ভোটার সংখ্যা হয়েছে 12.5 কোটির মতো। তাহলে ভোট বাড়ছে 5 কোটি, 5 কোটি ভোট বাড়ছে। তাদের দুই দলের মিল্লা 2001 সালে ভোট ছিল 4.5 কোটি, আর এখন এই কয় বছরে ভোট বাড়ছে 5 কোটি। এই যে নূতন ভোটার, এরা কিন্তু আসলে আমার যা মনে হয় কোনো দলের কাছেই তারা ওইভাবে জিম্মি না, এবং তারা ওইভাবে ভোট দেওয়ার সুযোগও তারা পায় নাই। এবং এই ভোটারের সংখ্যা হচ্ছে 30%। আর আমার যা মনে হয় যে 2001 সালে যে ভোট তারা পাইছে, এখন কিন্তু সেই ভোট পাওয়ার মতো উপযোগী সময় এখন না। তো তারা যে জনগণের দোহাই দিতে আছে, 18 কোটি মানুষের তারা কতজন মানুষের প্রতিনিধিত্ব করে? মাত্র 4.5 কোটি। যদি আমি ধরিয়ে নেই এই 4.5 কোটি লোক এখন নাই, এই 4.5 কোটির ভিতরে 1 কোটি ইন্তেকাল করছে, এবং যারা নূতন ভোটার হয়েছে তাদের ভিতরে অধিকাংশ ভোট কিন্তু তারা টানতে পারে নাই। তো 18 কোটি মানুষ, 12 কোটি ভোট। এই 12 কোটি ভোটের ভিতরে বড় দুই দলের ভোট আছে। আমরা যদি 2001 সালের হিসাব ধরি, তাহলে তাদের ভোট আছে 4.5 কোটি। কাজেই অতিমাত্রায় অতি উৎসাহিত হওয়ার কিন্তু আসলে কিছু নাই। জনাব তারেক রহমান কিন্তু একটা কথা বলছেন, বিএনপির যারা নেতৃত্ব স্থানে আছে তাদের উদ্দেশ্য করে তিনি বলছেন যে অতি উৎসাহিত হওয়ার কিছু নাই, আগামী নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে, এবং আমরা যতই মনে করি যে আমরা অনেক বড় দল, কিন্তু জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে এই বড় দল ছোট হইতে সময় লাগবে না। তো যে আমি বলতেছিলাম যে তারা মাত্র 2 কোটি মানুষের 2 কোটি 22 লাখ মানুষের 24 লাখ মানুষের প্রতিনিধিত্ব করে, আর মানুষ হচ্ছে 17 কোটি, আর ভোটার হচ্ছে 12 কোটি। 12 কোটির ভিতরে তারা 2 কোটি 24 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করে। এখন এই 2 কোটি 24 লক্ষ ভোট যে তারা পাইছে, এর ভিতরেও যে নিজ ইচ্ছায় ভালোবাসা তারপর মানুষ ভোট দিয়েছে তেমনও কিন্তু না। কিছু ভোট গ্রামগঞ্জের অনেক ভোট আছে যে আসলে তারা নিজেরা বোঝে না যে কোথায় ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে, একটা গণজোয়ারে চলে যায়। ওই অবস্থাটা কিন্তু আসলে এখন নাই। তো এজন্য আসলে নেতৃত্ব স্থানে যারা আছেন তাদের এত অহমিকা করার কিছু নাই। মানুষের চিন্তা চেতনা বুঝতে হবে, মানুষের ভাষা বুঝতে হবে, মানুষ কি চায় এটা বুঝতে হবে। শুধুমাত্র আপনাদের সামনে কয়েকশো মানুষ জড়ো হয়, এই কয়েকশো মানুষের উপরে জরিপ করে আপনারা যদি সারা বাংলাদেশের চিন্তা ভাবনা করেন
এটা কিন্তু ভুল। আর একটা বিষয় হচ্ছে যে আমরা জানি পৃথিবীর সৃষ্টির পরে ফেরাউনের চেয়ে বড় স্বৈরাচার সরকার, ফেরাউনের চেয়ে কঠোর মানুষ হয়তো আল্লাহ আর কাউকে সৃষ্টি করেন নাই, আমরা ইতিহাস থেকে যা জানি। এই ফেরাউনেরও জনসমর্থন ছিল, ফেরাউনেরও মানুষ খোদা মানছে, ফেরাউনকেও মানুষ সেজদা দেশে, তারাও কিন্তু মানুষ ছিল। কিন্তু যখন ফেরাউন বিপদে পড়ছে তখন কিন্তু কেউ ছিল না। এরপর আপনারা হিটলারের কথা মনে করেন, যে হিটলারের জনসমর্থন ছিল এবং কিছু লোক হিটলারকে খুব প্রশংসাও করত, হিটলারের প্রশংসায় পঞ্চমুখ থাকত। কিন্তু যখন তার সময় ঘনাইয়া আসছে তখন কিন্তু সে পাশে আর কাউকে পায় নাই। তো আমরা যে যাই করি এবং জনগণের দোহাই দেই, কিন্তু জনগণ কতটুকু আমাদেরকে গ্রহণ করতেছে বা করবে এই বিষয়টা ভাবতে হবে। কিছু কিছু নেতারা এখন দলীয় হাইকমান্ডের আশীর্বাদ পাওয়ার জন্য বেসামাল কথাবার্তা বলতেছে। আমরা যারা তৃণমূল পর্যায়ে আছি আমরা মনে করি তাদের এই বেসামাল কথাবার্তায় মানুষ আরো ক্ষিপ্ত হয়। তারা বুঝতে পারে না মানুষের এই যে মানুষের মনের যে চাহিদা, এটা কখনোই তারা বোঝে নাই, এটা তারা বুঝতে চায়ও না, এটা তারা বুঝতে পারেও না। কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখন অনেক সচেতন। আপনারা যদি সেই 2001 সালের হিসাব নিকাশ মিলান যে আমাদের 40% ভোট আছে, না, মিডিয়া এখন মানুষের হাতের মুঠায়, 2041 সালে ঢাকায় কি হইতেছে এইটা কিন্তু গ্রামের মানুষ জানতো না, এবং কোথায় কি হইতেছে এটা কিন্তু গ্রামগঞ্জের মানুষ জানতো না। এখন প্রত্যেকটা মানুষের হাতে মিডিয়া, মানুষ সব দেখতেছে, মানুষ সব জানতেছে, মানুষ সব বুঝতেছে। কাজেই ধাপ্পাবাজি করার দিন শেষ, ধাপ্পাবাজি করার কোনো ওয়ে নাই। যদি কেউ সঠিকভাবে জনসেবা করতে চান, রাজনীতি করতে চান, কলঙ্কমুক্ত হয়ে আসতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিলেন যে আমি রাজনীতিকে এমন কঠিনভাবে গড়ে উঠাবো যে রাজনীতি যারা করবে তারা বুঝতে পারবে রাজনীতি কাকে বলে। চরমোনাই মরহুম পীর সাহেব হুজুর একটা কথা বলছেন, নেতা নয় নীতির পরিবর্তন চাই। সেই নীতির পরিবর্তন হইয়া আজে বাজে বকবকি বাদ দিয়া জনগণের মনের উপরে আঘাত লাগে এমন কোনো কথাবার্তা না বলে, সামনে আপনারা দেখেন অনেক লোক, কয়জন লোক, 1 লাখ 10 লাখ 20 লাখ লোক হইলে সে কয়জন লোক, এইটা হিসাব করতে হবে যে 12 কোটি ভোটার, এই 12 কোটি ভোটারের ভিতরে আপনার সামনে কয়জন ভোটার আছে। কাজে সামনে কিছু লোক দেখলেই মুখে যা আসবে তাই বলবেন, এটা থেকে বিরত থাকেন যদি ভালো কিছু অর্জন করতে হয়। আর একটা বিষয় যে আমরা সংস্কারের বিষয় নিয়ে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে যে সংস্কারের একটা ধারা আমি দেখলাম যে সংস্কার কমিশন সুপারিশ করছে যে যেমন এখন বর্তমান সংবিধানে একটা নিয়ম আছে, একটা আইন আছে, সেই আইনটা হলো যে কোনো দলের এমপি সে তার দলের বাহিরে অন্য কোনো দলকে বা অন্য কোনো ব্যক্তিকে যদি সে গ্রহণযোগ্য এবং
যোগ্যতা সম্পন্ন লোকও হয় তাকে ভোট দিতে পারবে না। এই এমপির ভোট দিতে হবে দলীয় যে প্রার্থী, প্রধানমন্ত্রীর প্রার্থী থাকবে তাকেই ভোট দিতে হবে। তাকে যদি ভোট না দেয় তাহলে তার এমপির পদ খারিজ হয়ে যায়, তার ওই আসনে আবার নির্বাচন হয়। কি একটা আজগুবি আইন! বর্তমান সংস্কার কমিশন তারা সুপারিশ করছে যে এমপি হওয়ার পরে এই এমপি যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। এখন আমাদের তো মনে হয় যে এই যে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে এইটাই সঠিক। কারণ আপনারা যদি বর্তমান সংবিধান মানেন, এই বর্তমান সংবিধানে কি আছে? মানুষের মৌলিক অধিকারের ভিতরে একটা হচ্ছে স্বাধীনতা। এখন আমরা আসলে সেই স্বাধীনতা পেলাম কোথায়? একজন এমপি সে যদি তার ভোট তার নিজের ইচ্ছা মতো তার নিজের চয়েসের লোককে না দিতে পারে তাহলে তার স্বাধীনতা আছে, এইটা আমরা কিভাবে বলতে পারি? একজন এমপি যদি স্বাধীনভাবে ভোট না দিতে পারে, তার যদি স্বাধীনতা না থাকে, তাহলে আমাদের জনসাধারণের স্বাধীনতা কোথায়? যদি সেই দলের হাইকমান্ডের কথা অনুযায়ী আমাকে চলতে হবে, দলের হাইকমান্ডের কথা অনুযায়ী আমাকে ভোট দিতে হবে, তাহলে ইংরেজরা কি দোষ করছিল? ইংরেজ ব্রিটিশ আমলে যারা ইংরেজদের কথা শুনছে তাদের তো কোনো সমস্যা হয় নাই, সমস্যা হয়েছে কাদের? যারা বিরোধিতা করছে। আবার পাকিস্তান পিরিয়ডে যারা পাকিস্তানের কথা, পাকিস্তান শাসকের কথা শুনছে তাদের কোনো সমস্যা হয় নাই, সমস্যা হয়েছে যারা বিরোধিতা করছে তাদের। এখন এই বিরোধিতা করলে কোনো সমস্যা যাতে না হয়, আমি যেন স্বাধীনভাবে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি, আমার বাক স্বাধীনতা থাকবে, আমি যেন মুক্তভাবে কথা বলতে পারি, এইটাই তো স্বাধীনতা। তাহলে আপনারা যে বলেন আমরা স্বাধীনতা অর্জন করছি, যারা চিল্লি করতে আছেন ৭১ সালে আমরা স্বাধীন হয়েছি, আচ্ছা স্বাধীন কোথায় হইলেন আমাকে দেখান। যে একজন এমপি সে তার ইচ্ছে অনুযায়ী ভোট দিতে পারে না, তাহলে আপনি কোথায় স্বাধীন? আপনি তো স্বাধীন না, আপনি তো পরাধীন। যে দলের হাইকমান্ড যদি একটা অন্যায়মূলক কোনো নিয়ম চালু করে তাহলে আপনি তার প্রতিবাদ করতে পারবেন না, সেই স্বাধীনতা আপনার নাই। তাহলে আপনি স্বাধীন কোথায়? কি স্বাধীনতা পেয়েছেন? তো এবং আমাদের এই স্বাধীনতা, আসলে আমাদের স্বাধীনতা বলতে কিন্তু কিছু নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভূখণ্ডের স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে ভূখণ্ডের স্বাধীন হয়েছে, কিন্তু মানুষের স্বাধীনতা মানুষ ফিরিয়া পায় নাই। যখন যে ক্ষমতা আসছে তার রোশনালে পড়তে হয়েছে, মানুষ মুক্তভাবে কথা বলতে পারে না, মানুষ মুক্তভাবে তার মত প্রকাশ করতে পারে না, মানুষ মুক্তভাবে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারে না। বাংলাদেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত মানুষ সুন্দর সঠিকভাবে কারো প্ররোচনা ছাড়া, কারো প্রভাব ছাড়া, কারো ইশারা ছাড়া নিজের ইচ্ছাকৃতভাবে ভোটও দিতে পারে নাই। আমরা কিন্তু আসলে ভোট অধিকার পাই নাই। তো আসলে আমরা স্বাধীনতা পেয়েছি শুধুমাত্র ভূখণ্ডের স্বাধীনতা, কিন্তু আমাদের নাগরিক স্বাধীনতা কিন্তু আমরা পাই নাই। যেহেতু আমরা স্বেচ্ছায় আমাদের মত প্রকাশ করতে পারি না, শাসকের ভয়, আমরা আমাদের ভোট অধিকার, একজন এমপি তার ভোট অধিকার সে প্রয়োগ করতে পারে না দলীয় হাইকমান্ডের নির্দেশ ছাড়া, তো এটাকে আসলে কোনোভাবেই স্বাধীনতা বলা যায় না।
আমরা আর একটা বিষয় আমরা লক্ষ্য করব যে আমরা বলি কি জাতীয়তাবাদ এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এই হলো আমাদের একটা স্লোগান যে আমাদের জাতীয়তাবাদ এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আসলে আমরা জানি না যে আসলে জাতীয়তাবাদ কাকে বলে, জাতীয়তাবাদ কি। আমরা কিন্তু জাতীয়তাবাদের স্লোগান দেই, কিন্তু আমরা জানি না যে জাতীয়বাদ আসলে কি। জাতীয়বাদ হচ্ছে একটা দেশের কৃষ্টি কালচার এবং একটা দেশের সংস্কৃতি, এটাকে বলা হয় জাতীয়তাবাদ। তো যখন জাতীয়তাবাদের স্লোগান দেওয়া হয় যে আমরা আমাদের দেশের কৃষ্টি কালচার, আমাদের দেশের সংস্কৃতি, এটাকে আমরা লালন করব, এটার উপরে আমরা গুরুত্ব দেব, এটা হচ্ছে জাতীয়তাবাদ। আর সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব কাকে বলে? সার্বভৌমত্ব হইল এমন একটা সরকার ক্ষমতায় থাকবে যে দেশের প্রতিষ্ঠান এবং দেশের মানুষের উপর তার অধিকার, তার ক্ষমতা সে প্রয়োগ করতে পারবে নিখুঁতভাবে, এবং বহিঃশক্তির বা বাহিরের কোনো শক্তির প্রভাব মুক্ত থাকবে। দেশীয় সংগঠন এবং ব্যক্তির উপরে সে প্রভাব বিস্তার করবে, কিন্তু বাহিরের বহিঃশক্তির প্রভাব মুক্ত থাকবে। সহজ কথা, সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হচ্ছে দেশের উপরে তার ক্ষমতার প্রয়োগ থাকবে আর বহিঃশক্তির প্রভাব মুক্ত থাকবে। কিন্তু আসলে আমরা সেই সার্বভৌমত্ব রক্ষা করতে কিন্তু কেউ পারে নাই। আমি চ্যালেঞ্জ করলাম যে কেউ পারে না সার্বভৌমত্ব রক্ষা করতে। কারণ দেশ স্বাধীনের পরে যে সরকার আসছে সেটা ছিল ইন্ডিয়ার প্রোডাকশন। এটা যে কোনো মানুষ স্বীকার করবে যে দেশ স্বাধীনের পরে যে সরকার ছিল ওটা ছিল ইন্ডিয়ার প্রোডাকশন। এরপরে যারাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন একটু চেষ্টা করলেন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তখনই তাকে জীবন দিতে হলো। আপনারা জানেন যে তালপট্টির জন্য যখন তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং তিনি চীন সফরে গেছেন, চীন সফরে তিনি তালপট্টি নিয়ে কথা বলছেন এবং জাতিসংঘে তিনি তালপট্টি নিয়ে কথা বলছেন, এই কথার পরেই তাকে জীবন দিতে হয়েছে। এরপরে যেই সরকার আসছে ওই সরকার কিন্তু নতজানু সরকার ছিল, সে বহিঃশক্তির প্রভাবেই পরিচালিত হয়েছে। এরশাদ সাহেবের 9 বছর সে বহিঃশক্তির প্রভাবে পরিচালিত হয়েছে। তারপরে ক্ষমতার পালাবদল আমরা দেখছি এবং 2007 সালের এই নির্বাচনের পরে আওয়ামী লীগ সরকার তো সম্পূর্ণ একটা ভারতের পুতুল সরকার ছিল। তাহলে সার্বভৌমত্ব যাকে বলে, আমাদের দেশের কিন্তু সার্বভৌমত্ব ছিল না, আমাদের দেশের সার্বভৌমত্ব ছিল না। এখন কিন্তু আমরা স্বাধীনতা পাইছি, এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। স্বাধীনতা পাইছি, আজকে আমরা কথা বলতেছি, আমাদের মনের আমাদের যে মতামত, আমাদের যে চিন্তা চেতনা, সেটা আমরা প্রকাশ করতে পারতেছি, এটা আমাদের এক স্বাধীনতা। এবং যে সংস্কার কমিশন তারা যেসব সংস্কার করছে, আমি সব সংস্কারগুলাই আমি দেখছি যে সমস্ত সংস্কারগুলাই অধিকাংশ, সমস্ত বলবো না, অধিকাংশ সংস্কারই হচ্ছে জনগণের পক্ষে। কারণ এই সরকার কোনো সাংগঠনিক সরকার না, এজন্য এই সরকার যে সংস্কার করছে এর 80% সংস্কার হচ্ছে জনগণের পক্ষে। এই সংস্কার যদি বাস্তবায়ন না হয়
তাহলে এই বাংলাদেশি মানুষ অতীতেও যেমন গোলামির জিঞ্জিরে আবদ্ধ ছিল, ভবিষ্যতেও সেই গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকবে। কাজে আমাদের সকলের উচিত সংস্কারের পক্ষে কথা বলা। কারণ যদি সংস্কার হয় তাহলে পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক, সংস্কারের যে বিষয়গুলো, যে আমি এই একটা বললাম যে আগে ছিল কি দলীয় এমপি সে দলের বাইরে ভোট দিতে পারবে না, দলের প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীকে ভোট দিতে পারবে না। এখন যে সুপারিশ করা হয়েছে যে সে যে কাউকে ভোট দিতে হবে, এইটা কিন্তু একটা স্বাধীনতা। আগে ছিল কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রজা, আমি আগের ভিডিওতে আমি বলছি আমরা তো প্রজা না, প্রজা ছিল ব্রিটিশ পিরিয়ডে জমিদারদের প্রজা। প্রজা শব্দের অর্থ হয়েছে ভাড়াটিয়া। প্রজা শব্দের অর্থ ভাড়াটিয়া। আমরা তো ভাড়াটিয়া না, আমরা এই দেশের জনগণ, আমরা প্রজা না। কেন প্রজাতন্ত্র থাকবে? এই প্রজাতন্ত্রের আড়ালেই সৃষ্টি হয়েছে স্বৈরাচার। কাজেই এই প্রজা শব্দটা থাকতে পারবে না। আমরা প্রজা না, আমরা এই দেশের জনগণ। কাজেই বর্তমান সরকার সে প্রজাতন্ত্রী সরকার, এইটা সুপারিশ করছে, এই শব্দটা সুপারিশ করছে। তো এইভাবে যতগুলো, আমি তো দুই একটা সুপারিশ বললাম, তো এইভাবে যতগুলা সুপারিশ করা হয়েছে, সংস্কার কমিশন যেসব সুপারিশ করছে তার 80% জনগণের পক্ষে। আর এজন্যই অনেক রাজনীতিবিদদের মাথা গরম হয়ে গেছে, তারা এলোমেলো কথাবার্তা বলতেছে। তো আশা করি দেশের জনগণ এটা বুঝতে পারবে এবং তারা সংস্কারের পক্ষে কথা বলবে। এবং আমরা কোনো রাজনৈতিক দল বুঝি না, আমাদের কথা হচ্ছে আমরা স্বাধীনতা অর্জন করছি এবং স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। কথা ক্লিয়ার? আমরা স্বাধীনতা অর্জন করছি এবং এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। যে এখন কোনো রকমের একটা নির্বাচন হবে, আবার যারা আসবে তারা আবার জনগণের উপরে সেই শোষণ নির্যাতন চালাইবে, এটা আর হতে পারে না। অবশ্যই যারা নেতৃত্বে আসবে তাদের সংশোধন হয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।